আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি আগাবে না। কারণ আওয়ামী লীগ যারা করতো, যে আওয়ামী লীগ যে পার্সেন্টেজ, তারা তো বিলুপ্ত হয়ে যায় না। তার আপনি শেখ হাসিনা আসতে পারবে কিনা সেটাও বারবার আলোচনা হচ্ছে। সেই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি যে সরকারের সাথে যদি কোনো ডিল না হয়, শেখ হাসিনা আসতে পারবেন না। এখন সরকারের সাথে ডিলটা কে করবে? এখন বহিঃশক্তি আছে, এখানে ভারত আছে, এখানে আমেরিকা আছে, আর বহু শক্তি আছে। আপনারা যেহেতু খুশি হয়ে যাচ্ছেন যে ইউনূসকে এনেছে সরকার, যারা এনেছিল, ইউনূস তাদের স্বার্থ উদ্ধার করে দিয়ে চুক্তি করা, যা করা, বিমানবন্দর দেওয়া, অমুক দেওয়া, গোলামির যা কিছু করা সব কিছু করে দিয়ে গেছে, কিন্তু স্থিতিশীল বাংলাদেশ তো দিতে পারবে না। স্থিতিশীল বাংলাদেশ কি ইউনূস যাদেরকে ক্ষমতা হস্তান্তর করলো এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারও কি যাদের মুরব্বী, যাদের স্বার্থ বহন করবে এই সরকার, তাদের স্বার্থ বহন করতে পারবে কিনা? কারণ দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে সেই স্বার্থ বহন করতে পারছে না। এখন আমাকে বলতে দেন, আপনি তো আমাকে বলতে দেন, আপনি শুধু কোয়েশ্চেন করেন। এখন যে অস্থিতিশীল একটা রাজনীতি যদি থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমতায় বসালেন, মনে করেন না বিএনপিকে ক্ষমতায় বসালো, এখন ইউনূসকে বসিয়েছে, ইউনূস যা দেওয়া দিয়ে গেছে। ইউনূস তো আর দীর্ঘায়িত হতে পারে নাই, কারণ তার ইমেজ শূন্যে নামিয়ে গিয়েছিল, এবং যত চেষ্টা করুক সে আর পারে না। এখন তারেক জিয়াকে ক্ষমতা দিল, তারেক জিয়া কি সে স্বার্থ রক্ষা করতে পারবে? সে যারা এই ক্ষমতার পেছনে আছে তারা সেটা দেখবে। তারা যদি দেখে যে না, তাহলে এই অস্থিতিশীল রাষ্ট্রে আমার স্বার্থ তো উদ্ধার হবে না, তাহলে অস্থিতিশীল রাষ্ট্র স্থিতিশীল করতে হলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগকে এখানে ইনক্লুড করতে হবে, যাদেরকে আমরা করেছিলাম, উচ্ছেদ করেছিলাম। সেটাও তো একটা ফর্মুলা হতে পারে। শেখ হাসিনার চরিত্র যদি আপনি দেখেন, রাজনীতি যেমন আছে এখানে, তেমনি দেশে ফিরে আসা নজিরও আছে ওনার। ৭৫-এর পরে উনি ফেরত এসেছেন। তারপরে ক্যাটেগর এর আগে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও তাকে আসতে নিষেধ করা হয়েছিল, ফিরে এসেছেন। সেই সময় প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটগুলো মানে বিস্তর ফারাক না? ওইটাই বলছি। এখনো উনি বলছেন যে আসবেন, তবে আশাটা কতটা ওনার জন্য মানে হবে, মানে এটা কি বলবো, কমফোর্টেবল হবে, সেটা নির্ভর করছে ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে মোড় নেয়। আন্তর্জাতিক শক্তিগুলো এখানে যারা জড়িত আছে বা থাকবে, তাদের মনোভাব কি, এবং সরকারের সাথে আসলে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে কিনা তার উপরে। কারণ সরকার যদি এখানে না করে, তাহলে শেখ হাসিনার আসার তো কোনো সম্ভাবনা আমি দেখি না, এবং এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ওনাকে ফেরানোর যে চিন্তা, সেটাও তো এখানে কার্যকর হবে আমার মনে হয় না। উনি যদি আসেন, তাহলে সেটা কিভাবে আসবেন সেটা কিন্তু বিরাট একটা কোয়েশ্চেন। উনি কি ওই চুক্তির, বন্দি বিনিময় চুক্তির অধীনে আসবেন কিনা? বন্দি বিনিময়, কারণ তাকে তো বন্দী হিসেবে তারা দেখছে না, তাহলে উনি কিভাবে আসবেন? উনি তাহলে যে আশাটা তো হবে যে ভারত বাংলাদেশের হাতে তাকে তুলে দেবে বন্দী হিসাবে। এখন তো উনি বলছেন যে ওনার যে ন্যারেটিভটা উনি দাঁড় করাচ্ছেন এখানে, ওনাকে আমরা দীর্ঘদিন থেকে বলছি যে ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এখন বা আইনের ভাষায় এখন উনি পলাতক, যেহেতু উনি আত্মসমর্পণ করেননি। তিনি সেই ন্যারেটিভটা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যে উনি পলাতক না। উনি যখন বলেন যে আমি আসবো, তখন কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে যায়। রাজনৈতিক আশার ক্ষেত্রে মনে হয় না যে রাজনৈতিক পরিবেশ ওইভাবে তৈরি হলে এবং সেটা তার অনুকূলে পরিবেশ গেলে, কিন্তু ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের অনুকূলে রাজনীতি চলে যাবে। এখানে একটা উনি চ্যালেঞ্জ দিচ্ছেন বৃহত্তর পরিসরে। আপনি যেটা প্রথমে জানতে চাচ্ছেন, সেটা হলো এটা রাজনৈতিক কর্মসূচি। একটা রাজনৈতিক কর্মসূচি উনি 2 বছর পরে দিয়েছেন। এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি শুধু আসবো না, আমার নেতাকর্মী যারা আছে তারাও আত্মসমর্পণ করবে। এখানে পজিটিভ দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আইনের প্রতি সম্মান প্রদর্শন। এখন সরকারের উপর নির্ভর করছে, যদি ওটা হয় আইনের প্রতি সম্মান প্রদর্শন, তাহলে তো এসে তাকে সরাসরি জেলে ঢুকতে হবে। ঢুকবেন, উনিকে বলেন না। উনি তো আত্মসমর্পণ মানে কি? জেলেই তো যাওয়া। আত্মসমর্পণ মানে তো আমি বাইরে থাকবো সেটা না। সো উনি যখন এইটা দিচ্ছেন, তখন কয়েকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। তখন সরকার কি আইনের শাসন চলতে দেবে কিনা, তখন বা তার প্রতি যে জাস্টিস দেওয়ার যথাযথ পাওয়ার, সেগুলো কিভাবে কার্যকর করবে রাষ্ট্র, তারপরে নির্ভর করছে ওই সময় রাজনৈতিক পরিস্থিতি কি থাকবে, পোলারাইজেশন কি হয়। এখন জামাতের সাথে বিএনপির একটা রিলেশন এক ধরনের আছে, বা এনসিপির সাথে সরকারের একটা রিলেশন আছে।
ওই সময় এই পোলারাইজেশন কি আওয়ামী লীগ ভার্সাস এন্টি আওয়ামী লীগ, আবার এন্টি আওয়ামী লীগের স্রোতে তখন বিএনপির ছায়ার নিচে জামাত, এনসিপি, আদার্স আবার এক হয়ে যায় কিনা, এগুলো দেখার বিষয় আছে। আর সবচেয়ে যে বিষয়টা শঙ্কার যে বিষয়টা, সেটা হচ্ছে একটা রাজনৈতিক হানাহানির আশঙ্কা। বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে তখন তৈরি হতে পারে যদি না হয়, যদি সমঝোতার ভিত্তিতে না হয়, তখন এখানে একদল যাবে শেখ হাসিনার ডাকে, একদল বের হবে, আরেক দল এটা প্রতিহত করবে। এই দুই দলের যে একটা মানে সম্ভাব্য সংকট, মানে সংঘর্ষ তৈরি হবে, সেটা রাষ্ট্র কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে। পুলিশ দিয়ে, এই পুলিশ বাহিনী দিয়ে সেটা কি পারা যাবে, বা সেনাবাহিনী আসবে কিনা। সো নানা ধরনের তৈরি হয়ে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে আলাপ করছি, এটা নিয়েও আবার একটা রাজনৈতিক গোষ্ঠী বলছে যে তাকে প্রাসঙ্গিক করার জন্য আপনারা আলাপ করছেন। আপনারা এই যে টকশো করবেন, আপনারা টকশোতে সাবজেক্ট এটা রাখবেন, আর এটা নিয়ে আলাপ করতে গেলে তখন বলবেন তাকে প্রাসঙ্গিক করার জন্য আলাপ করা হচ্ছে এবং তাকে তার জন্য ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এখন কিভাবে এটা মানে কোশ্চেনগুলো আপনারা কি করবেন আর আমাদের জবাবটা কি হবে আমি জানি না। তাহলে সবাই বলতে হবে যে শেখ হাসিনা আসো, তোমাকে ঠ্যাং ভেঙে দেবো, এই একই সুরে কথা বলতে হবে। সেই সুরে তো আমাদের সাংবাদিক হিসেবে আমার পক্ষে সম্ভব না কথা বলা। আমি সেই সুরে কথা বলতে না, সে কেউ চাচ্ছে, জানতে চাচ্ছি যে এই যে মানে তার আশার এই ঘোষণাটা, কারণ কোনো রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক বাতাবরণ যেটা আছে বর্তমান সিচুয়েশনে, সেখান থেকে তার এই ঘোষণাটা অনেকেই বলছেন যেটা একটা স্ট্যান্ডবাজি, হয়তোবা তিনি নেতাকর্মীদের চাঙ্গা করতে চাচ্ছেন। তিনি বলেছেন, যেটা জামায়াতের আমির বলেছেন, তিনি একসময় ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা কখনো পালায় না, শেখ হাসিনা বাংলাদেশ কোনোদিন যাবে না, কিন্তু তিনি তো গেছেন। হ্যাঁ, তো তারপরে সেটা যে ব্যাখ্যাই দেয়া হোক না, এখন এই আশাটার ঘোষণাটাও আমি শুরুতে যেটা বলেছি সেটাই বলছি আপনাকে, অবাস্তবসম্মত কিছু না। ওনার যে চরিত্র, উনি আসতেও পারেন, আবার ওনার বিরুদ্ধে যে ব্লেম দেওয়া হলো উনি এরকম কর্মসূচি দিয়ে নাও আসতে পারেন। দুইটাই সত্য। আমরা তো আর ওনার মাইন্ডসেট কি আমরা সেটা জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যদি আসেন, এখানে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হবে সেগুলো কথা, এবং ওনার যে আশা, এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ওনার তরফ থেকে। আমি পলাতক না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি আসব। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক কর্মসূচি একটা ডিক্লেয়ার করে দিলেন যেটা ডিসেম্বর পর্যন্ত চলবে, তার নেতাকর্মীরা সেটা অনুসরণ করবে। সামনে কিভাবে এগোবে এবার সেটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে আছে, বা তাদেরই চিন্তা সেটা। হারুনা রশিদ, আপনার কাছ থেকে জানতে চাই আসলে বিএনপি কিভাবে দেখছে এই ঘোষণাটিকে। আর কি আমি পুরনো প্রশ্নগুলো করলাম না, মানে বিএনপির এই যে একটি ঘোষণা তার আসলো এবং আসছে, এবং সেখানে আপনাকে বলে রাখি যে এটাকে জামায়াতের পক্ষ থেকে কিন্তু একটু অন্যভাবে বলা হচ্ছে, যে আনিস আলমগীরও যেটা বললেন যে সরকারের সাথে নিশ্চয়ই কি কোনো তার যোগাযোগ হয়েছে বা এ ধরনের একটা পরিবেশ সরকার করে দেবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল কিন্তু সেরকম একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে, সরকারের কোনো অংশ এই ষড়যন্ত্র করবে, তাদের স্বার্থ কি, মানে এই বিষয়গুলো আসলে ধন্যবাদ আজকে চ্যানেল ওয়ানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে আমাদের উপস্থিত সহ আলোচক বৃন্দ এবং চ্যানেল ওয়ানের আমাদের দেশ বিদেশের সকল দর্শকদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে আপনারা আজকে যে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছেন, আমার মনে হয় যে এটা যৌক্তিক বিষয়বস্তুর আমি মনে করি না। কোন জায়গা থেকে? তার কারণ শেখ হাসিনার ফোনে আপনার সেই 5ই আগস্টের পরে সে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এরকম মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন ধরনের সে আপনার তার বক্তব্য বা তার নেতাকর্মীদের সাথে টেলিফোনে আলাপ করেছে। এদের বক্তব্য আমরা ফেসবুকের মধ্যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে, কিন্তু আসলে এইবারই প্রথম রয়টার্সের মতো একটি সংবাদ মাধ্যমে টেলিফোনে কথা বলেছেন বলে তারা দাবি করেছে। বাংলাদেশের যে প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই প্রেক্ষাপটের আলোকে শেখ হাসিনার এই মুহূর্তে ফিরে আসা, তার বয়স এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা, অতীতের প্রেক্ষাপট আর 5ই আগস্টের প্রেক্ষাপট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ক্ষমতায় আসার পর শেখ মুজিবের সময় আপনার দেশে গণহত্যা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একদলীয় শাসন কায়েম হয়েছে, বাংলাদেশের বিরোধী দলগুলোকে বন্ধ করে দিয়ে আপনার তাদের উপর জুলুম নিপীড়ন চালানো হয়েছে, এবং এক পর্যায়ে
আপনার সেখানে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। এবং এক পর্যায়ে শেখ হাসিনা কিন্তু আপনার বলবো যে কতিপয় সামরিক অফিসারের দ্বারা শেখ মুজিব আপনার সপরিবারে নিহত হয়েছেন। এবং সে সময় শেখ হাসিনা এবং শেখ রানা দেশে ছিল না। সেই সময়ের প্রেক্ষাপটটা শেখ হাসিনা বা শেখ রানা কিন্তু আপনার তারা নিরপরাধ ছিল, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে তখনও তাকে একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তাকে দেশের অভ্যন্তরে আসতে হয়েছে যে তার নিরাপত্তা বা তার রাজনীতি করার যে এসেই সে কিন্তু আপনার আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এরপরে যদি আপনি দেখেন যে 111-এর সময় শেখ হাসিনা কিন্তু ট্রিটমেন্টের নাম করে সে অনুমতি নিয়ে তৎকালীন সময় যে আপনার 111-এর আর্মি ব্যাগ যে সরকার ছিল তাদের অনুমতি নিয়ে কিন্তু তিনি বাইরে গিয়েছিল, ফিরে এসছে। তখন এটা -2 ফর্মুলা একটা আপনার শোনা যাচ্ছিল। না, তখনকার মধ্যে মামলা বা এরকম কি ফাঁসির আসামি হিসাবে না, তখন মামলা হয়েছে না, এরকম ছিল না, আমি সেটা বলছি না। আর এবারের প্রেক্ষাপট কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার ধরেন যে সে দীর্ঘ প্রায় 1.5 যুগ বলা যায়, 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে এই 24 সালের 5ই আগস্ট পর্যন্ত যে পরিমাণ দেশের মানুষকে গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে পরিমাণ মানুষকে সে আপনার বিনা বিচারে আটক রেখেছে, হয়রানিমূলক লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়েছে, বাড়ি ছাড়া করে রেখেছে। সর্বশেষ যে 5ই আগস্ট থেকে আপনার এই জুলাই, আপনার 6ই জুলাই না 5ই জুলাই পর্যন্ত যে আপনার যে রক্তপাত হয়েছে বাংলাদেশে, এইটা বাংলাদেশের 50 বছর হিস্ট্রিতে এরকম ঘটনা নাই। সে সময় আপনার ধরেন যে আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এবং অন্যান্য তার যে এজেন্সিগুলো যে সরাসরি জনগণের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। তা আপনি কি মনে করেন যে শেখ হাসিনা আপনার এই মুহূর্তে তার নামে বিচার চলছে, অলরেডি একটা বিচারের সাথে তার ফাঁসি হয়ে গেছে এবং অন্যান্য আরো অনেকগুলো মামলার এখন চার্জশিট ওই জায়গায় যে ফাঁসিতে ঝুলতে উনি আসবেন কিনা। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনার তো আপনি চরিত্র বলেছে আমাদের আনিস ভাই যে উনি কিন্তু এর আগে বলেছিলেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া দল না, কিন্তু এখানে দলবল সবই পালিয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা দেশে এই মুহূর্তে তার দলবল সহ সবকে নিয়ে আসা বা সে একা আসা এটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার এবং তাকে অবশ্যই আদালতে বিচারকের আমি আপনাকে প্রশ্ন যেটা করেছিলাম, জামাতের পক্ষ থেকে বিএনপিকে ইঙ্গিত করে কথা বলা হচ্ছে যে তাদের সাথে তাদের একটা সমঝোতা হয়ে থাকে। আমি জামাত ইসলাম কি বলো না বলে এটা আমি আমলে নিতে চাই না। জামাত ইসলামের রাজনীতি না, জামাত ইসলামের কথা আছেন উনি, জামাত ইসলামের কখন কি বলে, কখন কি তাদের কি স্ট্যান্ড এই সম্পর্কে বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। আপনার 71 বলেন, আপনার 75 পরবর্তী বলেন, 86 বলেন, 90-96 বলেন এবং এই সময় বিভিন্ন সময় তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড সে আলোচনা অনেক সময় লাগবে। জামাত ইসলাম বিরোধী দলের জায়গা থেকে বিরোধী দলের যে বিভিন্ন কথা বলছে তাদের মতো তারা বলছে, স্বাভাবিক বলতেই পারে যে বিএনপির সাথে অনুমান, আমি অনুমান নির্ভর কোনো বিষয়ের উপর আলোচনা করতে চাই না। আজকে যদি আপনি বলেন জামাত ইসলামী বলেছে, তার জবাব আমি কিভাবে দেবো? এটা একটা অনুমান করে বলছে। বিএনপির সাথে বৈঠক হয়েছে, বিএনপির সাথে আলোচনা হচ্ছে, বিএনপির সাথে এরকম আতাত হচ্ছে, এই ধরনের অবাস্তব অযৌক্তিক কথা আমার মনে হয় জামাত ইসলামের মতো দায়িত্বশীল দলের জায়গা থেকে বর্তমান এই দেশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো, আমি জামাতকে মনে করি এরা বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এদের জুড়ি মেলাবার। তো সুতরাং এই ধরনের বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। দেশে একটা সংকটময় সময়কে আমরা পার করেছি, এখনো মাঠে সেনাবাহিনী আছে, আইন ফোর্স এখনো দেশে বিভিন্ন জায়গায় মব হচ্ছে। তো সুতরাং আপনি এই অবস্থায় আমাদের উচিতটা কি হবে? আমরা যদি নিজেদের মধ্যে এই সমস্ত কথাবার্তা আলোচনা শুরু করি তাহলে আমি মনে করবো যে তাদের দেশের অভ্যন্তরে তাদের মানে আগমন বা তাদের কর্মকাণ্ড প্রক্রিয়া চালু করার একটা পথ করে দেওয়া হচ্ছে। আমি তো সেটাই মনে করব। বিএনপিকে দোষারোপ করার মতো কোনো সুযোগ না। বিএনপি আওয়ামী লীগের সাথে জন্মগতভাবেই আওয়ামী লীগের ব্যর্থতার উপরই বিএনপির জন্ম এবং আওয়ামী লীগের সঙ্গেই বিএনপি গত 40 বছর 50 বছর বলেন পার্লামেন্টারি রাজনীতিতে তাদের সঙ্গে বিএনপির প্রতিযোগিতা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা চাই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হোক, গণতন্ত্র চর্চা হোক। গণতন্ত্র যদি চর্চা বারবার হোঁচট প্রাপ্ত হয়, বাংলাদেশে 50 বছরে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। আমরা চাই না যে বাংলাদেশে আবার একটা আভ্যন্তরীণ গোলযোগ বিশৃঙ্খলা এটা নিতে পারবে না দেশ। গত 15 বছর পর আবার এই গত 2 বছর একটা শাসন গিয়েছে, আবার যদি আমাদের দেশের অভ্যন্তরে আবার এই ধরনের একটা বিশৃঙ্খলা গোলযোগ এই ধরনের আপনার পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের দেশের ইকোনমির জন্য বলেন, দেশের মানুষের জীবনযাত্রার জন্য বলেন, কোনো কিছুর জন্য আমরা এগুলো গ্রহণ করতে পারবে না দেশের জনগণ।
পরে আপনাকে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো যে এই কথাটাই আবার অন্যরা অন্যভাবে বলে যে আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করে দিলে সেই গোলযোগটা থেকেই যাবে। না, এখানে একটা বিষয় আমি আছে সেই যে- প্রশ্ন নিয়ে আসবো, আমি পরের ধাপে আপনার কাছে সেই প্রশ্ন নিয়ে আসবো। আমি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আমি মানে একেবারেই যে জামাত কেন হঠাৎ করে বিএনপিকে এটার দোষারোপ করছে, মানে জামাত কিন্তু বিএনপির নাম নেয় না। ধন্যবাদ আপনাকে। জামাত না সরকারের কথা বলেছে। একটা অংশ। আমি যদি That's the difference. কোরআনকে একটু পড়ি, বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারটা হ্যাঁ, আমি আপনি আপনাকে বলেছেন যে পড়ছি। সরকারের একটা অংশ, তাই তো? হ্যাঁ, সরকারের এখানে একটা আমি অংশ। এক্সপ্লেন করি আপনাকে, আপনি পুরো প্রশ্নটা আমি নিচ্ছি আপনার। জামাত কেন বলেছে এটার কারণটা আমি বলছি। প্রথমে আপনি যেটা প্রশ্ন করেছেন শেখ হাসিনার যে ঘোষণা, দেখেন এবং এগুলা এটা স্ট্যান্ডবাজি কি? এই যে স্ট্যান্ডবাজি, এটার অ্যান্সার দিতে গেলে দুই ধরনের অ্যান্সার দিতে হবে। প্রথমে হলো আইনি একটা অ্যান্সার। আনিস সাহেব বললেন এটা রাজনৈতিক কর্মসূচি, আবার বললেন তারা নাকি আইনের প্রতি সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধাশীল, এই জন্য আত্মসমর্পণের কথা বলছে। আইনগতভাবে তো আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার এখতিয়ার নাই, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। আইনের প্রতি সম্মান রেখে তারা কিছু করছে, এটা সম্পূর্ণরূপে এটা মানে আমি মনে করি যে এটা সঠিক কথা না। এটা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন দেখেন পলিটিক্যাল পার্টি হিসাবেও কিন্তু তাদের এই ধরনের কোনো প্রোগ্রাম দেওয়ার বিষয় নেই। এখন যদি রাজনীতির কথা বলেন, এখানে বলা হয়েছে ডিসেম্বরে আসলে সরকার সামাল দিতে পারবে কিনা, কি কর্মসূচি হবে, মুখোমুখি হবে কিনা। এর আগেও শেখ হাসিনার দেশে ফেরার ইয়ে আছে। হারুন ভাই কিছু বলছেন, 79-80s যে শেখ হাসিনার রিটার্ন, সেটার থেকে এখানে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সেই সময় আপনার কতটুকু খেয়াল আছে জানি না, আমারও তো জন্ম হয়েছে 79-এ। সেই প্রেক্ষাপটটা একেবারে হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই সময় আওয়ামী লীগ কিন্তু অন্যরকম প্রধান ছিল। বিরোধী দল হিসেবে সংসদে ছিল, তারা পার্টি হিসেবে এক্সিস্ট করতো। তারপরে পার্টিটা দুই ভাগ হয়ে গেল, দেন মিজান আর ডক্টর বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। কামাল, দেন শেখ হাসিনা আসলো, দুইটা গ্রুপকে এক করলো। এইবারে প্রেক্ষাপট সম্পূর্ণরূপে ডিফারেন্ট। রাজনৈতিক যে বিষয়গুলো দেখেন, এখানে একটা বিষয় আমি দেখছি যে ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে। এক্ষেত্রে প্রকৃত ইস্যুগুলোকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা, এখানে বিষয় আছে। আমরা আমাদের প্রতিবেশী দেশের কথা জানি, যেখান থেকে বসে হুঙ্কার দিচ্ছেন শেখ হাসিনা, তাদেরও এখানে একটা ভূমিকা আছে। সে আধিপত্যবাদী ভারতীয় শক্তি, তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখবে, আমাদের সরকার কতটুকু দৃঢ়চিত্তে সেটাকে মোকাবেলা করতে পারবে, কতটুকু যেভাবে আমরা শুনেছি বাংলাদেশ ফার্স্ট এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা শক্ত ভূমিকার কথা শুনেছি, এটা কতটুকু সরকার রাখতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। এখানে সরকারের ভূমিকার ব্যাপারে আমরা কেন কথা বলছি, এর কারণ আছে। আজকের পত্রিকায় দেখেন, আমার দেশের পত্রিকায় এসেছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে, এটা কিন্তু দুইটা অংশ। একটা অংশে তার ফাঁসির রায় হয়েছে, আর একটা অংশে তার সম্পত্তি ক্রোকের কথা বলা হয়েছে। এই রায়টা কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারত। আমরা বারংবারই বলে আসছি, সরকারের ভিতরে ফ্যাসিবাদের যে ভূত, এটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। সরকার বলতে শুধুমাত্র বিএনপি না, মানে আপনি সম্পত্তি ক্রোকের কথা বলছেন। এক্স্যাক্টলি, সম্পত্তি ক্রোকের কথা একেবারে হিসাব দিয়ে দেওয়া হয়েছে আমার দেশে। আজকে দেখবেন যে এই রায়টা কার্যকর করা হয়নি। সরকারের কিন্তু শুধুমাত্র বিএনপি না, সরকারের পার্ট কিন্তু আমরা, সরকারের পার্ট কিন্তু পুলিশ, সরকারের পার্ট অনেক কিছু। আমরা বারংবার বলে এসেছি যে এই সরকারকে যদি সফলতার মুখ দেখতে হয়, ফ্যাসিবাদকে যদি চূড়ান্তভাবে আমাদেরকে পরাজিত করতে হয়, তাহলে এই ভূতগুলোকে বিতরণ করতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক সদিচ্ছার অভাবই বলেন, অন্য অনেক কিছু আছে যার কারণে এটা হচ্ছে না। এই কারণে আমাদের এই সমস্যাটা। এখন এখানে কোশ্চেন যেটা আরেকটা এসেছে, রাজনৈতিক স্টেবিলিটি। এটা কিন্তু একটা বয়ান তৈরি করার চেষ্টা চলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে রাজনৈতিক স্টাবলিশ করতে হবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে তো এটা রাজনৈতিক স্টেবিলিটি ফিরে আসবে না, এটা রাজনীতি আরও বেশি ডিস্টেবিলাইজড হবে। কেন হবে? কারণ আওয়ামী লীগ তো শুধুমাত্র কয়েকটা পলিটিক্যাল পার্টিকে তাদের প্রতিপক্ষ বানায়নি। এক্ষেত্রে ছাত্র, শ্রমিক, এমন কোনো অংশ নেই সমাজের যাদেরকে তারা প্রতিপক্ষ বানায়নি, যাদেরকে তারা হত্যা করেনি, যাদের বিপক্ষে তারা হত্যাযোগ্য করার বয়ান তৈরি করেনি। আজকে যদি সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসে, প্রত্যেকটা সেক্টরের সাথে যুদ্ধবাদ। সুতরাং বাংলাদেশকে যদি আমরা স্টেবিলাইজ দেখতে চাই, আমাদেরকে ফ্যাসিবাদকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। সেখানে আমি আওয়ামী লীগের কোনো স্থান দেখি না। আপনি যেটা মনে করছেন যে
বিএনপি না, সরকারের মধ্যে কিছু লোকজন আমরা তো সেই কথাই বলছি। এখন বিএনপি আপনি যদি বলেন, আমাকে সরকার যদি বলেন ফেয়ার উইথ বিএনপির মধ্যে অধিকাংশ আমলা, আমি কথা বলি শেষ করি, বিএনপির মধ্যে অধিকাংশ যারা আছেন তারা গত 16 বছরে নির্যাতিত হয়েছেন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড যাদের যে রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছে তারা বিএনপি। মাঠে ময়দানে এবং নেতাকর্মীরা যারা আছেন অধিকাংশই আমি মনে করি তারা রাইট ট্র্যাকেই আছেন। কিন্তু সমস্যা হলো কিছু, এটা তো একটা প্ল্যাটফর্ম, হারুন ভাই অস্বীকার করতে পারবেন না, এটা একটা প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন মতের বিভিন্ন স্বার্থের জন্য লোক আসে। একটা সরকার দল যখন বড় হয় ক্ষমতায় যায় এটা হতেই পারে, কিন্তু এইটাই বিএনপির চ্যালেঞ্জ যে তারা এটাকে কতটুকু কন্টেইন করতে পারবে। সরকারের মধ্যে সর্ষের মধ্যে যে ভূতটা রয়েছে, ফ্যাসিবাদের ভূত, এটাকে তারা কতটুকু কন্টেইন করতে পারবে। এই যে সুসময়ের সময় এসে কিছু লোক এই যে সুবিধাভোগীর ভোগ করার জন্য আধিপত্যবাদের ক্রিয়ানক হিসাবে কাজ করার চেষ্টা করছে, এদেরকে কতটুকু কন্টেইন করতে পারবে, এটাই সরকারের বড় চ্যালেঞ্জ।